সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে অ্যাডভান্স ম্যাথের ভিডিও সিরিজ। এই সিরিজের আজকের তৃতীয় পর্ব আমরা আলোচনা করব করণী নিয়ে। তো করণীর অঙ্কে যাওয়ার আগে প্রথমে আমরা করণীর বেসিক যে ধারণা, সেই ধারণাটা আগে ক্লিয়ার করব এবং করণী সম্পর্কে কিছু বেসিক জিনিস আলোচনা করব, তার সূত্র আলোচনা করব, তারপরে আমরা করণীতে যাব, যাতে করে করণীর অঙ্কগুলো করতে কোনো রকমের অসুবিধা না হয়। তো বেসিক ধারণা, কনসেপ্ট অফ সার্চ সেটাতে বেসিক জিনিস একবারে প্রাথমিক পর্যায়ে জানতে গেলে আমাদের করণীটা কী সেটা জানতে হবে। করণী হচ্ছে এমন একটা জিনিস, এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা বা পজিটিভ রেশনাল নাম্বার, যাকে ইংরেজিতে বলে, একটা রেশনাল নাম্বার এর ধনাত্মক এনের মূলকে বা এনের রুট যেটা, তাকে করণী বলবো যদি ওই এর কোনো মূলদ সংখ্যার এনের ঘাত বা এনের পাওয়ার আকারে প্রকাশ করা না যায়। তার মানে এইটাকে আমরা করণী বলতে পারি। আচ্ছা, সংজ্ঞা অনুসারে যেটা বলা হয়েছে, আমি যদি এরকমের একটা নেই যে কিউব রুট অফ এটা আছে 8, তো এটাতে আমরা কি দেখলাম, এটা সমান, এটা কিউব রুট আছে, এটা 2 এর হোল কিউব আছে। তাহলে এই কিউব রুট আর হোল কিউব কেটে যাবে, কারণ হচ্ছে এই কিউব রুটটাকে এইভাবে লেখা যাবে, 1/3 পাওয়ার করে লেখা যাবে। তো এটা গুণ হলে এটা 2 হয়ে যাবে। তো এটা আর করণী থাকছে না। মানে ভেতরেরটাকে যদি এই যে এটা যত রুট হচ্ছে সেই তার একই পাওয়ারে যদি প্রকাশ করা না যায়, এটা যদি থার্ড রুট হয়, এটা যদি কিউব হয়, তাহলে কিন্তু এটাতে করণী আসবে না। এটা যদি ডিফারেন্ট হয় তখন করণী আসবে। আবার এটা যদি আমি অনুরূপভাবে এটা যদি আমি এনের রুট করি, এটা যদি এনের পাওয়ার না হয় তবেই করণী হবে, না হলে করণী হওয়া সম্ভব না। তো এইটা হচ্ছে এর বেসিক জিনিস। তো এই ক্ষেত্রে আমরা একে একটা ধনাত্মক মূলদ সংখ্যা ধরব। মূলদ সংখ্যা সম্পর্কে আশা করি সবাই জানো, তবুও একবার বলে দিচ্ছি, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, সেই সমস্ত সংখ্যাকে আমরা বলবো মূলদ সংখ্যা। যাকে যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো সেই রকমের একটা মূলদ সংখ্যার উদাহরণ যদি আমি বলি, যে কোনো মূলদ সংখ্যা 1, 2, 3, 1/2.5 এই ধরনের সমস্ত সংখ্যাই মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা তাহলে কী হবে? অমূলদ সংখ্যা পার্টিকুলার কতগুলো সংখ্যা আছে, যদি দশমিকের পর এমন আনলিমিটেড কোনো সংখ্যা থাকে যার আমরা শেষ পর্যন্ত কী হবে যেটা বুঝতে পারি না, সেই ধরনের সংখ্যাগুলোকে বলবো কিন্তু অমূলদ সংখ্যা। কারণ যেহেতু দশমিকের পর কতগুলো সংখ্যা আছে জানি না, সেটাকে কিন্তু p/q আকারে প্রকাশ করা যায় না। এরপরে আবার কিছু কিছু সংখ্যা আছে স্পেশাল সংখ্যা, যেমন পাই, এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তো আবার করণীর যে সংখ্যা আছে, যেমন √2, √5, তো এই ধরনের √13, এই ধরনের যে সংখ্যাগুলো আছে, এগুলোর কিন্তু বর্গমূল নির্ণয় করা যায় না বা মূল নির্ণয় করা যায় না। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলবো। তো এখানে এটাকে আমরা মূলদ সংখ্যা ধরে নেব এবং এনটাকে ধরব কি করণীর ক্রম আর ইন্ডেক্স। তাহলে এনের রুট অফ এ যেটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা হবে, বা ইরেশনাল নাম্বার। তো এইটাই হচ্ছে আমাদের করণী। তাহলে করণীর ক্ষেত্রে কি কি থাকবে? করণীর ক্ষেত্রে থাকবে কি না, এইটা হচ্ছে ইন্ডেক্স, আর এই যেটা হচ্ছে রেডিক্যান্ট। আর এখানে এর পাওয়ার একটা যেটা থাকবে সেটা হচ্ছে এক্সপোনেন্ট। এটা একবারে জেনারেল ফর্ম ধরছি। এইটা জেনারেল ফর্মে এইভাবে লেখা হয়। এটাকে আমি যদি অঙ্কের মতো করে লিখি, সেটা a⁴ ধরলাম, যেখানে এনটা হচ্ছে ইন্ডেক্স বা সূচক, এটা রেডিক্যান্ট বা একটা ধনাত্মক মূলদ সংখ্যা, আর আর হচ্ছে এখানে এর ঘাত
বা এটাকে এক্সপোনেন্ট বলা হয়। তো এইটাই হচ্ছে একটা করণীকে বোঝায়, যার গাণিতিক রূপ হচ্ছে এটা। এরপরে চলে আছে যে করণীর প্রকারভেদ। তো করণী বিভিন্ন রকমের করণী হয়। তো করণীর প্রকারভেদ আলোচনা করার দরকার আছে, কারণ এই বিভিন্ন করণীগুলো আমাদের জানতে হবে। প্রথমে আমরা চলে আসি বিশুদ্ধ করণীতে। তো বিশুদ্ধ করণীটা কি? বিশুদ্ধ করণী এর কথার মধ্যেই এই করণীর বেসিক জিনিসটা লুকিয়ে আছে। না, এটার মধ্যে কেবলমাত্রই করণী পোর্শনটা থাকবে, তার সঙ্গে কিন্তু অন্য কিছু থাকবে না। তার মানে ঘুরিয়ে বলা যায়, যেসব করণীর এক বাদে কোনো উৎপাদক থাকবে না তাকে বিশুদ্ধ করণী বলে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে কিউব রুট অফ 2 বা কিউব রুট অফ 4 বা ফিফথ রুট অফ যে কোনো একটা সংখ্যা, এখানে 7, যা কিছু দেই না কেন। তো এইগুলোর কিন্তু এইটা করণী পোর্শন, এই করণী পোর্শন এটা ছাড়া অন্য এর সঙ্গে অন্য কোনো সংখ্যা নেই। এখানে যদি এটা করা হতো 5 ইন্টু কিউব রুট অফ 2, এটার অর্থ হচ্ছে কি, এটাই করণীয় অংশ, তার সঙ্গে কিন্তু একটা গুণ আছে। তো এটা কিন্তু আমাদের একবারে পিওর করণী হবে না। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা বিশুদ্ধকরণী বলতে পারবো না। তো বিশুদ্ধকরণী হলে এইভাবেই সংখ্যাগুলোকে থাকতে হবে। এরপরে চলে যাচ্ছে মিশ্রকরণী। মিশ্রকরণীটা কেমন হয়? ঠিক উল্টো এর। মিশ্রকরণী হচ্ছে কি, যেসব করণীতে একটি মাত্র পদ থাকে, একটি মাত্র পদ, এক ছাড়া অন্যান্য উৎপাদক থাকে। যেমন এইটা যেটা বললাম যে এই 5 ইন্টু কিউব রুট অফ 2, তো এটাকে কি হয়েছে, এটা একটা আর এটা একটা, এটাতে এটা করণী পোর্শন, এটা করণী ছাড়া বাকি পোর্শন। তো এইরকমই যদি থাকে এটাকে বলবো আমরা মিশ্রকরণী। তো এইরকমভাবে এটাকে এভাবে লিখতে পারি, ওটা থাকতে পারে, কিংবা এটা 7 ফিফথ রুট অফ 3, নানা রকমের এইভাবে থাকতে পারে। এটাকে আমরা মিশ্রকরণী বা মিক্সড সার্চ বলতে পারি। তো এরপরে চলে আসছে কি না, সরলকরণীতে। সিম্পল সার্চ। তো এটাতে কি হয়েছে, এই সরলকরণীর ক্ষেত্রে কি হয়েছে, যেসব করণীতে কি একটি মাত্র পদ থাকে তাকে সরলকরণী বলবো। একটি মাত্র পদ থাকবে, সেটা হতে পারে এরকম যে ফিফথ রুট অফ 3, এটা হতে পারে, কিংবা 7 ইন্টু ফিফথ রুট অফ 3 হতে পারে। এই যে দুটো, এই শুদ্ধ আর মিশ্রকরণী দুটো মিলেই কিন্তু সরলকরণী হচ্ছে। তো যৌগিকরণী আরেকটা থাকে, সেটা হচ্ছে যৌগিককরণী। যৌগিককরণীটা কেমন? এই যৌগিককরণীকে ইংলিশে আমরা কম্পাউন্ড সার্চ বলবো। এটার ক্ষেত্রে কি হয়, যে এর সঙ্গে কিছু কর্ণীর সঙ্গে এখানে √2 প্লাস ফিফথ রুট অফ 3, তো একটা কর্ণীর সঙ্গে একটা কর্ণী এইভাবে যুক্ত হয়ে থাকবে, কর্ণীর সঙ্গে থাকবে, কিংবা অন্যান্য সংখ্যার সঙ্গে থাকতে পারে। তো এইরকমভাবে বিভিন্ন রকমভাবে থাকতে পারে। এই ধরনের করণীগুলোকে আমরা যৌগিক করণী বলবো। দ্বিপদ করণী। দ্বিপদ করণী কি না, দ্বিপদ মানে দুটো যৌগিক করণীর ক্ষেত্রে যদি পদ সংখ্যা দুটি হয় তাকে আমরা দ্বিপদ করণী বলবো। যেমন আমরা যে আগের যেগুলো ব্যবহার করলাম এগুলো সবই কিন্তু দ্বিপদ করণী। যেমন 3 প্লাস কিউব রুট অফ 11, বা এখানে 5 প্লাস 3 রুট অফ 15, এই ধরনের যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে দ্বিপদ করণী। তো এরপরে যে দুটো জিনিস আলোচনা করব সেটা হচ্ছে কি, সাদৃশ্যকরণী আর একটা অসদৃশ্যকরণী। সদৃশ্যকরণী হচ্ছে কি, এটা 6 নম্বরে সদৃশ্যকরণী। সদৃশ্য কথাটা দেখে মনে হচ্ছে একই রকম দেখতে। তো এই ক্ষেত্রে যে সকল করণীগুলোর অমূলদ অংশ সমান, সেই সমস্ত করণীকে সদৃশ্যকরণী বলা হয়। যেমন কি না, 2√5, 7√5, 3√5, তো এই ধরনের সমস্ত করণী, প্রত্যেকটা কিন্তু করণী পার্টটা হচ্ছে √5। তো এই ধরনের করণীকে আমরা সদৃশ্যকরণী বলবো। আবার অসদৃশ্যকরণী,
এটার ক্ষেত্রে কিভাবে হচ্ছে না, এটার ক্ষেত্রে হচ্ছে যে দুটো আলাদা আলাদাভাবে হবে। যেমন এর করণী পাঠটা যেমন 2√5 এর সঙ্গে 7√3 থাকলো, এই দুটো কিন্তু এই যে √5 একটা √3 দুটো আলাদা, সেই জন্য এদেরকে বলবো আমরা অসদৃশ করণী। তো এরপরে চলে যাচ্ছি সমমূলীয় করণী আর অসমমূলীয় করণী, এই দুটো আলোচনা করব এর ঠিক একবারে শেষের দিকে। আমরা আলোচনার পর্যায়ে এখানে আমরা 8-এর দাগে যেটা আমরা বলবো কি না সমমূলীয় করণী, সমূলীয় করণী। সমূলীয় করণীটা কি না, যে সকল সরল করণীর মূলের ক্রম সমান হয় তাকে সমমূলীয় করণী বলে। যেমন আমি fifth√7 বা fifth√3, fifth√2 প্রত্যেকটাতে ফিফথ রুট আছে। তো এইগুলো হচ্ছে যে সমমূলে, এই যে মূলটা বের করতে হবে প্রত্যেকটাতে পঞ্চম মূল বের করতে হবে, সেই জন্য এটা হচ্ছে fifth√of করণী। তো এরপরে চলে যাচ্ছি যে অসমূলীয় করণী, সেটা কেমন, এটা না আলাদা হতে পারে, এদের যে রুটটা হবে সেটা আলাদা হবে। এটা একটা হলো, একটা fifth√3 হলো, একটা 5-এর বর্গমূল করলাম। তো এটা বিভিন্ন রকমের থাকতে পারে। তো এই যে বিভিন্ন রকমের এই যে হচ্ছে, এটাকে বলবো আমরা অসমূলীয় করণী। তো এই গেল করণীর বিভিন্ন রকমের শ্রেণীবিভাগ। তো এই শ্রেণীবিভাগের বেসিক নলেজটা জেনে রাখা দরকার আছে, এটার বিশেষ কোনো প্রয়োজন নেই। তো এরপরে আমরা যেটা আলোচনা করব মূল জিনিস, সেটা হচ্ছে যে করণীর বিভিন্ন সূত্র নিয়ে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কতগুলো সূত্র আছে করণীর সূত্র। এখানে প্রথম যে সূত্রটা আছে nth√of a সমান a টু দি পাওয়ার n। এইভাবে পাওয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, এটা nth রুট আছে, পাওয়ারটাকে আমরা nth পাওয়ার হলে এইভাবে লিখি, আর এর রুট হলে 1/n এই আকারে লিখি। যদি এখানে nth রুট বোঝায় সেটাকে 1/n আকারে এভাবে লিখতে হয়। তো দ্বিতীয়টা যেটা আছে, দ্বিতীয়তে চলে আসি, এটা nth√of a হোল টু দি পাওয়ার k। তো তাহলে এটা সমান nth রুটটা জানি যে a টু দি পাওয়ার 1/n হবে, তার সঙ্গে k গুণ হবে, তো সেটা হবে k টু দি পাওয়ার n হয়ে যাবে। আবার nth√of হোল টু দি পাওয়ার n, তো nth রুট এর জন্য এটা a টু দি পাওয়ার 1/n হবে, তার সঙ্গে n গুণ হবে, মানে n কেটে যাবে, এই পড়ে থাকবে। তারপরেরটা আছে n ইন্টু m ইন্টু nth√of a, সেটাকে কিন্তু এইরকমভাবে আলাদা আলাদা লেখা যায়। একবার দুটোকে দুটো আলাদা আলাদা এইভাবে আমরা ভেঙে লিখতে পারি, কিংবা এটা আর একটা লেখা যায়, দুটো একসঙ্গে রুটের মধ্যে নিয়ে একবারে রুট না রেখে a টু দি পাওয়ার 1/m ইন্টু 1/n এভাবেও আমরা লিখতে পারি, 1/mn এভাবে করে লিখতে পারি। তো এটাকে কি করা হয়েছে না, একটাকে পাওয়ার ফর্মে নিয়ে যাওয়া হয়েছে আর একটা রুট ফর্মে এইভাবে আছে। এটার ক্ষেত্রে তার উল্টোটাকে পাওয়ার ফর্মে নেওয়া আছে আর একটা রুটের ফর্মে আছে। এবার এটাকে দুটোই রুটের ফর্মে আছে আর এখানে দুটোই পাওয়ার ফর্মে আছে, সবগুলোই লেখা যায়, কিন্তু সবগুলোই একই জিনিসকে বোঝায়। এরপরে চলে আসি যে nth√of ab সমান nth√of a ইন্টু nth√of b, এটা যদি গুণ থাকে মূলের মধ্যে সেক্ষেত্রে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি। ভাগের ক্ষেত্রেও তাই nth√of a বাই b সমান nth√of a বাই nth√of b। তো এই গেল বিভিন্ন সূত্র। এর আর একটা বেসিক কিছু সূত্র আছে এখানে কয়েকটা। তো √a প্লাস √bর হোল স্কোয়ার যদি থাকে, সেটা যেরকম a প্লাস বির হোল স্কোয়ার আমরা দেখেছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটার ক্ষেত্রেও তাই a প্লাস বি, এটা a স্কোয়ার অ্যাকচুয়াল হয়েছে √a স্কোয়ার মানে a হয়েছে, √b স্কোয়ার মানে b হয়েছে, আর 2 ইন্টু √a√b সেটা √2ab হয়েছে। এটা অন্যভাবে মাইনাসের ক্ষেত্রেও তাই, এখানে শুধু মাইনাস √2ab হবে। আর এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √a স্কোয়ার মাইনাস √b স্কোয়ার। তো রুট আর স্কোয়ার কেটে গিয়ে শুধু a থাকবে, এটাতে শুধু b থাকবে। তো এই কয়েকটি সূত্র মনে রাখলে হবে সহজে। তো এটাই হচ্ছে এর সূত্রের বেসিক রুল। তো এরপরে আমরা সরাসরি চলে যাব অঙ্কে। তো তার আগে আরেকটা জিনিস
জিনিস আমাদের জানতে হবে করণী নিরসন আর অনুবন্ধী করণী বা প্রতিযোগী করণী। তো এই দুটো জিনিস জানলে এই চ্যাপ্টারের বেসিক আইডিয়াটা কমপ্লিট হবে। তো করণী নিরসন কীভাবে হয়, করণী নিরসনটা আমরা কিভাবে করব না, দুটি করণীর গুণফল মূলদ সংখ্যায় পরিণত করার প্রক্রিয়াকে বলবো করণী নিরসন। তো এই করণীকে একটি অপরটির নিরসক উৎপাদক হিসেবে আমরা বলে থাকি। কোনো একটি করণীর সঙ্গে আরেকটি করণী গুণ করলে ওই করণীটি যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা একটি অপরটির করণী নিরসক উৎপাদক বলতে পারি। যেমন হচ্ছে কি না, যদি এরকমের থাকে 2 + √3, এটার করণী নিরসক উৎপাদক কত হচ্ছে না 2 - √3। এই দুটো যদি গুণ করি আমাদের কি আসবে, এই দুটো গুণ করলে আসবে কত না 2² √3², তার মানে 2² - √3², 4 - 3 মানে 1। তো তাহলে 1 একটা হচ্ছে করণী, এর মধ্যে 1টার মধ্যে করণী নেই, মানে করণী চলে গেছে, করণী নিরসন হয়েছে। তো সেই জন্য এইটার করণী নিরসক উৎপাদক বা এটার করণী নিরসক উৎপাদক, একে অপরের করণী নিরসক উৎপাদক আমরা বলতে পারি। তো অনুবন্ধী করণী আমরা কাকে বলবো বা প্রতিযোগী করণী বা কনজুগেট সার্টস, যেটা হচ্ছে যে যদি এমন হয় যে 2 + √3 একটা করণী আছে, এর অনুবন্ধী করণী হচ্ছে 2 - √3, এটা হচ্ছে আমাদের অনুবন্ধী করণী। এই গেল করণীর যাবতীয় জিনিস। এরপরে আমরা অঙ্কে যাব। এবারে কিছু জিনিস এক্সট্রা থাকলে সেখানে আমরা অঙ্কের ক্ষেত্রে আমরা আলোচনা করব এবং পরপর এগিয়ে যাব আলোচনা করতে করতে। শুরু করা যাক আজকের অঙ্ক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো করণীর অঙ্ক আছে, এগুলো ইংলিশে আছে, এগুলোকে আমি বাংলায় ট্রান্সলেট করে দেবো, কোনো অসুবিধা নেই, সরল সিম্পল ইংলিশ। তো অঙ্কে যাওয়ার আগে বলবো, যারা এই চ্যানেলের নতুন এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো যে ভিডিওটি লাইক চয়েস করার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লাগে, কাজের মনে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ধরনের ভিডিও আসতেই থাকবে এবং প্রয়োজনীয় পরীক্ষার জন্য একবারে সময়োপযোগী সমস্ত অঙ্ক নিয়ে এই ভিডিও তৈরি হয়। এরপর বিভিন্ন ধরনের সিরিজ আছে, প্রত্যেকটা সিরিজ কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছে তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি না 2√5 + 4√5 - 3√5 = এখানে 2√5 + 4√5 - 3√5 সমান কত হবে। এখানে 4টা অপশানের মধ্যে আছে। একটু লক্ষ্য করলে দেখা যাবে যে প্রথমটা আছে 2√5, দ্বিতীয়টা আছে 4√5 এবং তৃতীয়টা আছে 3√5। এটার কিন্তু করণী পোর্শনটা একই, তাহলে এখানে সমগোত্রীয় করণী আছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে ক্যালকুলেশানটা হবে, বাইরের যে সংখ্যাটা সেই সংখ্যার মধ্যেই ক্যালকুলেশান হবে। যেমন কি x - 2x + 5x, এটির মধ্যে ক্যালকুলেশান কেমন হয়, এক্সটা তো এক্সই থাকে, শুধু ক্যালকুলেশান হয় এখানে 1, এখানে -2, এখানে +5 এর মধ্যে। তার মানে কি না 1 যে দুটো যোগ সে দুটোকে যোগ করলাম, 1 + 5 মানে 6 হয়ে গেল, -2 মানে 4, তাহলে 4 এখানে বসলো। এটা যেমন করে হয় এটার ক্ষেত্রে করণীর ক্ষেত্রেও তাই হবে। এখানে দুটো প্লাসকে আমরা যোগ করে দিলাম, 4, 2, 6, আর তার সঙ্গে যেটা মাইনাস আছে সেটা বিয়োগ করলাম, 6 - 3 মানে 3√5, আর যেটা করণীর সঙ্গে আছে সেটা তো বসবেই। তাহলে এটাই হবে আমাদের উত্তর। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। খুবই সহজ বেসিক অঙ্ক। নেক্সট অঙ্ক, ইফ x = √11 + √8 + √289 দেন x = এই অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ে, বিভিন্ন পরীক্ষায় এসছে এই ধরনের অঙ্ক। তো এই ধরনের অঙ্কগুলো দেখা যাবে যে একটু ভালো করে দেখা যায় এই টাইপের অঙ্ক কিন্তু বিভিন্ন রকমভাবে আসে। এই টাইপের অঙ্ক থেকে একবার ভেতর থেকে পরপর এগিয়ে যেতে হয় ক্যালকুলেশানের ক্ষেত্রে। এই ওপর থেকে ক্যালকুলেশান করলে কিন্তু এটা ভুল হবে, ভেতর থেকে এইভাবে ক্যালকুলেশান করতে হয়। প্রথমে আমরা একবারে ভেতরের অংশটা ক্যালকুলেশান করব, তারপরে সেটার সঙ্গে বাকিটার সঙ্গে ক্যালকুলেশান করে আবার নতুন করে এটা ক্যালকুলেশান হবে। তো দেখে নেওয়া যাক। প্রথমে 11 আছে, তারপর
8 আছে। আচ্ছা, প্রথমে আমরা করব কি, যে 289 এর রুট কত হবে সেটা আমরা বের করে নেব। 289 রুট যদি জানা থাকে ভালো, যদি না জানা থাকে সেক্ষেত্রে আমরা 289 রুট বের করে নিতে পারি ভাগ প্রসেসে কিংবা উৎপাদক প্রসেসে। ভাগ প্রসেসে বের করতে গেলে এইভাবে দুটো দুটো করে আমরা প্রথমে সাজিয়ে নেব, তারপরে যেটা বাইরে আছে, মানে এখানে 2 বাইরে আছে, লাস্টেরটা 2, এখানে দুটো করে নিলাম, এখানে 2টা বাইরে আছে, সেক্ষেত্রে এইটাকে আমরা এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করব যাতে এটা সমান হয় কিংবা এর কাছাকাছি হয়, এর চেয়ে ছোটো হবে, বড় যেন না হয়। তাহলে 2 দিয়ে গুণ করলে 2 2 4 হয়ে যাচ্ছে, এর চেয়ে বড়ো হয়ে যাচ্ছে, সেই জন্য 1 1 1 করলাম। 1 নামলো, এখানে দুটো দুটো করে সংখ্যা নামবে। এইবারে এখানে যত আছে তার ডবল এখানে বসবে। এবারে এমন একটা সংখ্যা দু জায়গায় বসাবো যাতে করে এইটা আসে। তো 9 কোথায় কোথায় থাকবে, লাস্টের ডিজিটটা এক্ষেত্রে দেখতে হবে। 9 আসে, 7 7 49, 7 আসে কিংবা 3 আসে। তো এটা আমরা দুটোই দিয়ে দেখব। 3 দিলে কি হবে না, এটা আসবে না। 7 দিলে আসবে, 7 7 49, 4 হাতে 7 2 14, 4 18, তাহলে হয়ে গেল। তাহলে 17 হচ্ছে, এটাই হচ্ছে আমাদের এর বর্গমূল। এইভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করা যায়। উৎপাদক পদ্ধতিতে তোমরা জানোই, উৎপাদক বের করে করে বর্গমূল, দুটোর একটা, মানে দুটো 5 থাকলে তার মধ্যে একটা 5 নেবো, দুটো 4টা 2 থাকলে তার মধ্যে দুটো 2 নেবো, এইভাবে গুণ করে করে আমাদের বর্গমূল নির্ণয় করতে হয়। তো যেটা প্রসেসে সুবিধা হবে। তবে আমি বলে রাখি যে যদি 2 অক্ষরের যত সংখ্যা আছে তাদের বর্গগুলো যদি মুখস্থ করে রাখা যায় তাহলে কিন্তু এইগুলো কম্পিটিটিভ পরীক্ষায় ভীষণ কাজে লাগে। তো কিছু কিছু জিনিস একটু মুখস্থ রাখতে পারলে অনেকটাই ক্যালকুলেশনের ক্ষেত্রে খুব ইজি হয় এবং কম সময় লাগে। তো এই ক্ষেত্রে আমরা, এটা 17 হলো, তো 17 আর 8 যোগ করলে 25 হচ্ছে, তাহলে রুট 25 থাকছে। এবারে 25-এর বর্গমূল আমরা জানি কত, 5, তাহলে 11 + 5, তো এটা হচ্ছে 16। এবারে 16-র বর্গমূল আমরা জানি কত, 4, তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, এর উত্তর হবে 4। নেক্সট অঙ্ক, the value of root of 3 + √8 by 3 - √8। তো এটা আছে, এটার মান বের করতে বলেছে। এখানে 4টা অপশান আছে। তো রুটের ভেতরে রুট আছে। এখানে প্রথমে আমরা কি করব, এটা যেহেতু একটা ভগ্নাংশ আছে, এর ওপরে নিচে আছে, তো সেক্ষেত্রে আমরা করণী নিরসন করে তারপরে ক্যালকুলেশনে যাব। করণ নিরসন করতে গেলে কি হবে না, নিচে যেটা আছে সেটার কনজুগেট দিয়ে আমরা গুণ করব। তার মানে এর কনজুগেট হলে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। তাহলে 3 + √8, এটা দিয়ে ওপর নিচে গুণ করলাম। 3 - √8 × 3 + √8, 3 + √8 হোল স্কোয়ার হলো, আর নিচে থাকলো a² - b² হবে, এটা 3² হলে 9, আর √8² 8, তার মানে নিচটা 1 হয়ে যাচ্ছে, তো নিচটা বেকার হলো। আর এটা রুট আর স্কোয়ার কেটে যাবে, এটাতে শুধু পড়ে থাকবে ভেতরের অংশটা 3 + √8। তো এটাই হবে আমাদের উত্তর, 3 + √8। তো এই √8 তো এখানে কোনো উত্তরের সঙ্গে মিলছে না, কারণ হচ্ছে এই √8কে আমরা ভাঙবো। √8কে আমরা করব কি না, এটাতে করব 4 × 2। এইবারে 4টা যে স্কোয়ারের বাইরে বেরিয়ে এলে 2 হয়ে যাবে, তার মানে এটা 2√2 হয়ে যাবে। তাহলে এবারে মিলে যাচ্ছে এটাকে উত্তরটা একটু চেঞ্জ করে দেওয়া আছে যাতে করে একটু ক্যালকুলেশন করে দেখে নিতে হয়। তো এটা হবে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কী বলেছে দেখে নিই। এখানে x = 81 আছে, তাহলে এইটার মান কত হবে। তো x যদি 81 হয় তাহলে আমি এক্সের জায়গাতে 81 বসিয়ে দিলাম, 4th √ of 81, 4 × √81। আচ্ছা, √81 মানে হচ্ছে 9, 9 9 81। আচ্ছা, এটাতে 4th √ of 81 মানে 81 1 4। আচ্ছা, 81 সমান আমরা জানি কি 3 4, আর সেইটা 1 4, তার মানে কত হচ্ছে, এটা কেটে যাবে, 3 হবে। 4 9 36 - 3, তার মানে হচ্ছে কত, 33। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটাই হবে এর উত্তর। নেক্সট অঙ্কে চলে যাই। এখানে
তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেটা যে হুইচ ইজ দ্য লার্জেস্ট অ্যামং 4th root of 4, 3rd root of 3 অ্যান্ড স্কোয়ার রুট অফ 2। তো এইটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? এই তিনটে যে আমাদের করণীয় আছে এদের মধ্যে কোনটা বড় হবে সেটা আমাদের বের করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা করব কি, যে 4th root of 4 এটা সমান হচ্ছে 4 টু দি পাওয়ার 1/4, আবার কিউব রুট অফ 3 এটা সমান হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3, আবার রুট 2 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 1/2। এইবারে এই যে পাওয়ারগুলো আছে তার যে হর যেগুলো আছে সেগুলোর আমরা লসাগু করব। তার মানে কি 4, 3 আর 2 এর লসাগু হবে। তো দেখে নিই এটা তিনটের লসাগু কি হয়। লসাগু হচ্ছে 4 3 12। তাহলে প্রত্যেকটার পাওয়ার 12 করে আমরা দেখব এটা কত আছে। এটা টু দি পাওয়ার যদি করি 12, তাহলে 4 3 12 মানে 4 টু দি পাওয়ার 3 হচ্ছে 16 4 64, এটা হবে 64। আবার দ্বিতীয়টা 3 টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 12 করলে এটা 3 টু দি পাওয়ার 4 হচ্ছে, মানে এটা হয়ে যাবে 81। আবার 2 টু দি পাওয়ার হাফ আছে, এটা টু দি পাওয়ার যদি 12 করে দেই এটা 2 টু দি পাওয়ার 6 হবে। 2 টু দি পাওয়ার 6 হলে এটা হবে 64। তো এই গেল এটা যে সংখ্যাগুলো, এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা হচ্ছে, সবচেয়ে বড় হচ্ছে এইটা। তার মানে এইটাকে বোঝাবে, মানে কিউব রুট অফ 3 এইটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট। তো এটার বেসিক নিয়মটা কি, এটার হচ্ছে কি যে পাওয়ার যেটা আছে সেই পাওয়ার যেহেতু ভগ্নাংশে আছে এর হরটাকে আমরা লসাগু করব। লসাগু করার পর প্রত্যেকটার ওই একই পাওয়ার দিয়ে আমরা পাওয়ারে কনভার্ট করব। এটা যেহেতু এটা 4 টু দি পাওয়ার 1/12 আছে, হোল টু দি পাওয়ার 12 করব। এটার ক্ষেত্রে প্রত্যেকটা হোল টু দি পাওয়ার 12 করব, কারণ 12টা হচ্ছে লসাগু। এবারে এটার মধ্যে যেটা সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে লার্জেস্ট, সবচেয়ে যেটা লোয়েস্ট হবে সেটা হচ্ছে লোয়েস্ট। তো এইভাবে আমরা বড় থেকে ছোট বা ছোট থেকে বড়ও বের করে নিতে পারি। এরপর চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 6 দাগের অঙ্ক। এটাতে কর্ণীর একটা যোগ আছে, যোগটা দেখে নিই, এটা তুলে নিচ্ছি। √7 প্লাস √5 বাই √7 মাইনাস √5, √7 মাইনাস √5, √7 প্লাস √5। এটাকে আমরা কর্ণী নিরসন করে এটার করতে পারি, অথবা এটা সিম্পল এটাকে আমি ক্যালকুলেশন করব। এই দুটো লসাগু করলে নিচে থাকবে √7। সিম্পল ক্যালকুলেশন করে লাভ কী আছে, একটা জিনিস এটা ভালো করে লক্ষ্য করলে এটা বোঝা যাবে নিচেরটা দুটো কিন্তু পরস্পর কনজুগেট আছে। তাহলে কী হবে, গুণ করলে a² - b² সূত্রে চলে যাবে। আর উপরটা যদি আমি এটা লসাগু করি, এটা √7 প্লাস √5 এটার হোল স্কোয়ার হবে, কারণ হচ্ছে এইটাকে এটা দিয়ে ভাগ করলে এইটা থাকে, এটা উপরে গুণ হলে এটার হোল স্কোয়ার হয়ে যায়। দ্বিতীয়টা ওই একই রকমভাবে √7 মাইনাস √5 এর হোল স্কোয়ার হবে। আচ্ছা, ওপরের যেটা এটা যদি a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার, এর সূত্রটা হচ্ছে 2a² b² মানে 2 √7² মানে 7 প্লাস √5² মানে 5, এইটা 2 ইন্টু a² প্লাস b²। আর নিচেরটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a² মাইনাস b² সূত্র মানে 7 মাইনাস 5। সিম্পল সূত্র ব্যবহার করব, 7 5 12 আর এটা হবে 2, কেটে যাচ্ছে 12 হবে উত্তর। সির দাগের অপশান কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কী বলেছে, 7 দাগের অঙ্ক। এটা দশমিকের ক্যালকুলেশান, আর কিছুই নেই। দশমিকের ক্যালকুলেশানটা ঠিক করে করতে হবে এর ক্ষেত্রে। তো এই করণীয় আমি আলাদা আলাদা এর করণীয় হবে, আলাদা আলাদা করে নিতে পারি এইভাবে, সূত্র অনুসারে এইভাবে ভেঙে নিতে পারি। তাহলে প্রথমটা কত হবে না,
0.81, তো 81 বর্গমূল আমরা জানি 9। তো এখানে তিনটের আগে এইভাবে দশমিক আছে, তো সেই ক্ষেত্রে ওপরেরটাকে যদি এভাবে সাজিয়ে নেই, পুরোটা একইভাবে রেখে দিই, এইভাবে আলাদা আলাদা করলে কিন্তু হবে না। এর বর্গমূল হতে গেলে এটা এটা যুগ্ম সংখ্যা হয় 4টা, না হলে 2টো, না হলে 6টা, এইভাবে বর্গমূল থাকতে হবে যে কোনো দশমিকের বর্গমূল করতে গেলে। যদি এখানে 6টা সংখ্যা থাকে তার বর্গমূল 3টে সংখ্যা হবে, যদি 4টা সংখ্যা থাকে 2টো সংখ্যা হবে, যদি 2টো সংখ্যা থাকে 1টা সংখ্যা হবে, এইভাবে বর্গমূল হয় সাধারণত। তো এটার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এটাকে আমরা 81 বাই 1-এর পিঠে 3টে শূন্য করলাম, যেরকম দশমিকের নিয়ম আছে, আর 484 বাই 1-এর পিঠে 3টে শূন্য করলাম, এটা উপরে থাকলো। এবার নিচেরটা কিন্তু বর্গমূল হয়ে যাবে, এটা 8 8 64, এটা 0.08, 4টার আগে দশমিক, এটা 2টোর আগে দশমিক হলো। আর এটা হচ্ছে 6.25 মানে 25-এর স্কোয়ার, তো 2.5 2টোর আগে আছে মানে এটাকে 2.5 করলাম। তো এইবারে ওপরের যে ক্যালকুলেশানটা, সেটা একসঙ্গে করলে আমাদের সহজে বর্গমূলটা বের করে নিতে পারবো। আচ্ছা, এইটা উপরে যেটা আছে 81 × 484, এটা থাকলো, বাই যেটা থাকবে সেটার কিন্তু বর্গমূলটা আমরা নির্ণয় করে নিতে পারবো। এটা হচ্ছে কত না, 2টো গুণ করলে 1-এর পিঠে 6টা শূন্য হয়, এর বর্গমূল করলে 1-এর পিঠে 3টে শূন্য হবে, আর নিচে যেটা আছে সেটা থাকবে এই দুটো 0.808 মানে 8-এর 100 গুণিতক 25/10। তো 25 4-এ 100 কাটাকুটি যদি করে দিই, 4 2-এ 8, এটা 5, মানে আলটিমেট এটা 1-এর 5 হচ্ছে। তো তাহলে এটাকে যদি উপরে ক্যালকুলেশন করি, এটা রুট করলে 9 হবে। আচ্ছা, এটা রুট করলে কত হবে? এক্ষেত্রে এটা রুট হবে 22, এটা রুট হয়ে গেল বাই, এখানে 1000 থাকলো, আর 1-এর 5 মানে 5-এর 1, একে উল্টে লিখতে পারি এইটা। তো তাহলে 5 9 45 আর 22, 45 সঙ্গে যদি 22 গুণ করি, 90 90 990, ওপরে থাকছে 990 আর নিচে থাকছে 1000। এবারে এটাকে লেখা যায় কত, তিনটের, এটা যেহেতু 1000 দিয়ে ভাগ হচ্ছে, তিনটের আগে দশমিক হবে, মানে 0.099 পয়েন্ট। আচ্ছা, এটাকে তো এখানে শূন্যর কোনো দাম নেই, 0.99 এভাবে লেখা যাবে। এটাই হবে উত্তর, ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, 0.99। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কী বলেছে, যে 8-এর দাগের অঙ্ক, ইফ √15 = 3.88, দেন √5/3 সমান কত হবে? এটা ইম্পর্টেন্ট অঙ্ক খুব, √15 সমান 3.88। আচ্ছা, √5/3 এটাকে আমরা যদি এভাবে করি যে ওপরে নিচে 3 দিয়ে গুণ করে দিই, কর্ণী নিরসন করতে হবে, 3 স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা বাইরে বেরিয়ে যাবে, 1-এর 3টা বাইরে বেরিয়ে যাবে, উপরে থাকবে √15। √15 মানটা আমরা জানি 3.88, আর এটা 3 থাকলো। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে 1.3 2 6, 28, 9 3 27, পয়েন্ট সামথিং, এইভাবে চলতে থাকবে এটা। তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, এর কাছাকাছি উত্তর। নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নেই। এখানে কোশ্চেন নাম্বার 9, এটাও বিভিন্ন ধরনের ক্যালকুলেশান আছে। তো এই ক্যালকুলেশানটাকে আমরা যদি দশমিক, রুটের ভেতরে যেটা আছে এটা যদি দশমিক তুলতে চাই, এটা হবে 289/1000 বাই 121/100000। আচ্ছা, এটা √24
24কে এটাকে করব কি না 6 4 24, তাহলে 2√6 করতে পারি। আবার 216কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি 1 108 5 4 2 27, আচ্ছা এটা 3 দিয়ে 9 3 27, 3 দিয়ে 9, তাহলে 3 6, 6-এর কিউব হচ্ছে, তাহলে 6√6, আর নিচেরটা কী হবে 96, 96 এখানে 3 দিয়ে গেলে 3 3 9, 3 2 6, তারপরে 2 দিয়ে 16, 2 দিয়ে আচ্ছা 16, এখানে 16 × 6 আছে, তাহলে এটাকে করব কি 16টার যদি রুটের বাইরে বেরিয়ে গেলে 4 হয়ে যাবে আর √6 পড়ে থাকবে। তাহলে এইভাবে এই 3টাকে সবই √6-এ ভেঙে নিলাম। আচ্ছা এই পাশে প্রথমের ক্যালকুলেশনটা তাহলে কি আসবে, এখানে ক্যালকুলেশনটা আসবে কত, এটাকে যদি এইভাবে উল্টে গুণ করে দিই, এটা 1000 গুণিতক এটা এখানে 1-এর বিটে 5টা 0 বাই 121, 3টে 0 তো কেটে যাচ্ছে, বাকি এখানে যেটা থাকছে সেটা। আচ্ছা এটা যদি ক্যালকুলেশন করি, এটা 8√6 বাই 4√6, তার মানে এটা আলটিমেট 2 আসছে। আর এখানে আসবে কত, এটা তো বর্গমূলের মধ্যে চিহ্নের মধ্যে আছে, তো 289 বাই, আচ্ছা 289 ইন্টু 100 বাই 1:1, 289 সমান এটার বর্গমূল করলে হবে 17, তার সঙ্গে 100-র বর্গমূল করলে হবে 10 বাই 121-এর হচ্ছে 11, আর এ পাশে থাকছে 2, তো ওটা 170 বাই 11 প্লাস 2। আচ্ছা এটাকে যদি আমি ক্যালকুলেশন করে নিই, তাহলে আলটিমেট কত দাঁড়াচ্ছে 170 প্লাস, আচ্ছা 2 × 2 পূর্ণ এটা আছে, এটাকে যদি আর একটু ভেঙে নেই, এটা হবে কত 170কে 11 দিয়ে যদি ভাগ দিই, 1-এ 11, 60 থাকছে, 5-এ 55, 5 থাকছে, তাহলে 11 পূর্ণ 5-এর 15 পূর্ণ 15 পূর্ণ 5-এর 11, আর এখানে 2টা তো আগে থেকে আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 17 পূর্ণ 5-এর 11, এটাই হবে আমাদের উত্তর 17 পূর্ণ 5-এর 11। দেখে নিই 17 পূর্ণ 5-এর 11, এই বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এই ক্যালকুলেশনটা কেমন করলাম না, এইখানে এটা যেটা আছে 2 প্লাস 15√5কে লিখতে পারি 15 প্লাস 15√5 না 15 পূর্ণ 5-এর 11কে লিখতে পারি 15 প্লাস 5/11, তো এটা মিলে হচ্ছে 17, তাহলে 17 প্লাস 5/11 এটাকে লেখা যায় এইভাবে। তো এই হচ্ছে আমাদের এর উত্তর। আজকের পর্ব এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে এই কর্ণী সম্পর্কে বেসিক আইডিয়া থেকে ধীরে ধীরে একটা ফুল কনসেপ্ট তৈরি হবে। তো যারা এই চ্যানেলের সঙ্গে আছো, অবশ্যই বলবো ভিডিওটি যদি ভালো লাগে, কাজের মনে হয়, বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা নতুন অবশ্যই তারা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। আগামী ভিডিওতে আবার দেখা হবে।